মোদের বিদ্যালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আপনাদের এমসিকিউ এবং সিকিউর জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে থাকে। এখন আমরা এই অধ্যায়ের মেন টপিকে যাব। দেখেন, এই অধ্যায়ের আলোচ্য বিষয় কি কি আছে। এই অধ্যায়ের আলোচ্য বিষয় আছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের ধারণা। এরপরে আছে ব্যবসায়ের বৈশিষ্ট্য বা আকৃতি। এরপরে আছে কি ব্যবসায়ের আওতা এবং ব্যবসায়ের কার্যাবলী। আর আছে সামাজিক ব্যবসায়। এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক নিয়ে যদি আপনারা ভালোভাবে প্রিপেয়ার করেন তাহলে আপনারা এই অধ্যায়টা ভালোভাবে পরীক্ষার হলে গিয়ে এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। আর আজকের এই ক্লাসে এই 5টা টপিক নিয়ে আপনাদের আলোচনা করা হবে। আমরা আমাদের প্রথম টপিকে যাই, ব্যবসায়ের ধারণা। দেখেন, ব্যবসায়ের ধারণা, প্রথমে ব্যবসায়ের ধারণা বলতে প্রথমে আছে ব্যবসায়। ব্যবসায় কাকে বলে? ব্যবসায়ের একটা সংজ্ঞা আছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি ব্যবসায় বলে। এখন যখন আমরা একটা ব্যবসায় শুরু করব তখন আমাদের প্রধান লক্ষ্যটা হবে কি মুনাফা অর্জন। এই যে প্রথমে থাকবে কি মুনাফা অর্জন, এর উদ্দেশ্যে অবশ্যই আমাদের ব্যবসায়টা কি বৈধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বৈধ। আর এটা কি অর্থনৈতিক, মানে কি একটা অর্থের কর্মকাণ্ড, অর্থ আদান প্রদান করা হবে, এজন্য বলা আছে কি অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন দেখেন, এর সংজ্ঞাটা হবে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি ব্যবসায় বলা হয়। এরপরে হচ্ছে কি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আসে এই ব্যবসায়ের ধারণা থেকে। এই এমসিকিউ গুলো হচ্ছে যেমন ব্যবসায়ের উৎপত্তি। ব্যবসার উৎপত্তি কি? মানুষের অভাববোধ থেকে। ব্যবসার উৎপত্তি মানুষের অভাববোধ থেকে। সাপোজ আমরা একটা জায়গায় 20টা ফ্যামিলি বসবাস করে। এখন সেই জায়গায় বসবাস করার জন্য তাদের দৈনন্দিন চাহিদার জন্য অনেক জিনিস প্রয়োজন হয়, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি ইত্যাদি। এখন একজন কিছু 20টা ফ্যামিলি একটা একটা জায়গায় বসবাস করে। এখন 20টা ফ্যামিলি যখন বসবাস করে তাদের দৈনন্দিন চাহিদার জন্য কি হয়? চাউল, ডাউল, এইগুলো কি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখন 20টা ফ্যামিলি যখন এই জায়গার থেকে প্রতিনিয়ত চাল ডাল, একটা দোকান থেকে চাল ডাল এগুলো কি ক্রয় করে, এখন তারা দীর্ঘদিন বসবাস করার ফলে ওই জায়গায় তাদের দেখা যাচ্ছে কি বিভিন্ন কিছু কিছু ব্যক্তি, আপনাদের কিছু কিছু ব্যক্তি হচ্ছে ওই জায়গায় তারা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে। এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে তাদের কি লাগবে? ঔষধ লাগবে। এখন ঔষধটা, এখন তাদের কি এই ঔষধটা তাদের কি হচ্ছে? অভাব হচ্ছে। অভাবের ফলে তাদের এই ওষুধটার চাহিদা হচ্ছে। এখন তখন সেই জায়গায় কি আছে? তোমার আপনাদের ওই জায়গায় একটা কি একটা ফার্মেসি একটা ফার্মেসির দোকান দিচ্ছে। এই যে যে ব্যবসায়টা, ফার্মেসি ব্যবসায়টা, এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যবসায়। আর এটা হচ্ছে চাহিদা হচ্ছে কিসের মধ্যে? মানুষের অভাব থেকে। অভাব থেকে কিসের চাহিদা হচ্ছে? এই ফার্মেসি, এটা একটা ব্যবসায়। এই জন্যই বলা আছে যে কি ব্যবসায়ের উৎপত্তি মানুষের কি অভাববোধ থেকে। এর পরের টপিকে আমরা আসি, ব্যবসায়ের লক্ষ্য। আচ্ছা দেখেন, ব্যবসায়ের লক্ষ্য মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ। বস্তুগত ও অবস্তুগত অভাবটা কি? বস্তুগত অভাবটা কি? যেমন এই যে চাল ডাল এগুলো হচ্ছে বস্তুগত অভাব। আর অবস্তুগত অভাবটা কি? যেমন হচ্ছে সেবা, এগুলো কি অবস্তুগত অভাব। তাহলে বলা যায় যে ব্যবসায়ের লক্ষ্য কি মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ। এরপরে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা একটা ব্যবসা শুরু করব কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য অবশ্যই। এখন পরেরটা দেখেন, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এখন দীর্ঘমেয়াদী সম্পদটা কি? যখন আমরা একটা ব্যবসায় 1 বছরের অধিক সময় ধরে একটা ব্যবসায় যখন চলমান থাকবে তখন সেটা একটা দীর্ঘমেয়াদী ব্যবসায়ে পরিণত হবে। এখন দীর্ঘমেয়াদী ব্যবসায় যখন আমাদের ব্যবসায়টা দীর্ঘমেয়াদী হবে তখন সেটা কি সম্পদ সর্বাধিকরণ হবে। আমরা আমাদের সম্পদটাকে কি বৃদ্ধি করতে পারবো। এরপর হচ্ছে ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে কি অর্থ, মূলধন, পুঁজি। একটা ব্যবসা যখন আমরা শুরু করব তখন আমাদের কি অবশ্যই লাগবে হচ্ছে অর্থ। এই অর্থটা হচ্ছে কি, অর্থটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমাদের অবশ্যই পুঁজি করা কোথাও রাখা থাকবে অথবা ব্যাংক থেকে নিয়ে আসবো।
অথবা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে আসবো, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পুঁজি। এই পুঁজিটা যখন আমরা ব্যবসায়ের প্রথমে নিয়ে আসবো, এটা হবে আমাদের কি, মূলধন। এই যে আছে মূলধন, তাহলে কি ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে অর্থ, মূলধন এবং পুঁজি। এই যে আছে আপনাদের ব্যবসায়ের ধারণা থেকে এই যে পাঁচটা যে এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের প্রায় পরীক্ষায় আসে। এবার এবার আমরা আমাদের পরের টপিকে যাই। দেখেন ব্যবসায়ের কি বৈশিষ্ট্য বা প্রকৃতি। আচ্ছা, ব্যবসায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি। এখন ব্যবসায়ের বৈশিষ্ট্য প্রকৃতি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা আমাদের ব্যবসায় আমরা আগেই পড়ে আসছি যে ব্যবসায়ের কি প্রধান উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। এই জন্য আমাদের ব্যবসায়ের বৈশিষ্ট্য এখানেও দেওয়া আছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তারপর আছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এখন একটা ব্যবসায় যখন আপনি শুরু করবেন, তখন অবশ্যই আপনার ব্যবসায় কি ঝুঁকি থাকবে। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসায় সম্ভব না। ব্যবসায়টা যত ছোট হবে ঝুঁকি তত কম হবে, ব্যবসায়টা যত বড় হবে ঝুঁকি কি তত বেশি হবে। এরপরে আসেন যে ব্যবসায়ের কি লেনদেনের পৌনঃপুনিকতা। আচ্ছা, এই পৌনঃপুনিকতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের এমসিকিউ অথবা হচ্ছে আপনাদের জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য। এই লেনদেনের পৌনঃপুনিকতা কি গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন পৌনঃপুনিকতাটা কি, একটা পণ্যদ্রব্য বারবার কেনা বেচা করা। পণ্যদ্রব্য কি বারবার কেনা বেচা করা। এখন একটা পণ্য যখন আপনি বারবার কেনা বেচা করবেন, তখন কি আপনার লেনদেনটা চলমান থাকবে। এজন্য বলা আছে কি এটা লেনদেনের পৌনঃপুনিকতা। এরপর আছে বৈধতা। এখন আমরা ফার্স্টে যখন আমরা সংজ্ঞা পড়ছি ব্যবসায়ের, সেখানে বলা আছে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। অবশ্যই আমাদের ব্যবসায়টা কি বৈধ থাকতে হবে, বৈধতা থাকতে হবে, না হলে কি সেটা কি ব্যবসায় হবে না। এরপরে হচ্ছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। যখন আমরা একটা ব্যবসায় চালু করব, তখন ব্যবসায় কি যে মালটা আমরা উৎপাদন করব সেটার একটা চাহিদা থাকবে। ওই চাহিদা থেকে কিসের সৃষ্টি হয়, উপযোগ সৃষ্টি হয়। যখনই আমাদের মাল যে পণ্যটা করবো, এই পণ্যটার চাহিদা থাকবে, তখনই হচ্ছে কি সম্পদের সৃষ্টি হবে। যখন আমরা যখনই চাহিদা বাড়বে, যত চাহিদা বেশি বাড়বে, তত আমাদের কি সম্পদটা বাড়বে। এরপর হচ্ছে স্বাধীন পেশা। ব্যবসায় একটি স্বাধীন পেশা। এই ব্যবসায় যে কেউ করতে পারে, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আমি সবাই এই ব্যবসায়টা কি করতে পারে। এটা হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। এই জায়গা থেকে আপনাদের গ দাগ এবং ঘ দাগ এই দুইটাই প্রশ্ন আসতে পারে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক এই যে ব্যবসায়ের বৈশিষ্ট্য বা আকৃতি। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যাই। দেখেন ব্যবসায়ের আওতা। এটা হচ্ছে ব্যবসায়ের আওতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আপনাদের এই অধ্যায়ের, অথবা এই অধ্যায়ের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ব্যবসায়ের আওতা। ব্যবসায়ের আওতাটা কেমন দেখেন, এটা অনেক বড় একটা ছক দেওয়া আছে, কিন্তু আসলে এটা কোনো বিষয় না। আমি এটা আপনাদেরকে অনেক সহজেই কি বুঝাই দিতে পারবো। দেখেন প্রথমে আছে ব্যবসায়। ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে। একটা কি শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা কি প্রত্যক্ষ সেবা। এই ব্যবসায়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটা শিল্প, একটা বাণিজ্য, একটা কি প্রত্যক্ষ সেবা। এবার দেখেন শিল্প, এই শিল্পকে কি আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা কি প্রাথমিক শিল্প, একটা কি মাধ্যমিক বা সংযোজন শিল্প। প্রাথমিক শিল্প আর কি মাধ্যমিক অথবা সংযোজন শিল্প। এরপরে আছে কি প্রাথমিক শিল্প। দেখেন প্রাথমিক শিল্পকে কি আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা কি প্রজনন শিল্প, আরেকটা কি নিষ্কাশন শিল্প, আরেকটা কি কৃষি শিল্প। আমরা প্রাথমিক শিল্পকে কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটা হচ্ছে কি প্রজনন শিল্প, একটা আছে নিষ্কাশন শিল্প, আর একটা কি কৃষি শিল্প। আচ্ছা, এবার আমরা প্রাথমিক শিল্প, প্রজনন শিল্প, কৃষি শিল্প, এই শিল্পগুলো নিয়ে আছে বিস্তারিত আলোচনা করব। দেখেন প্রথমে হচ্ছে শিল্প। শিল্প কাকে বলে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে। দেখেন যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হবে এবং উপযোগ সৃষ্টি করা লাগবে, মানে চাহিদা সৃষ্টি করা লাগবে, এবং সেটা কি মানুষের ব্যবহার উপযোগী পণ্য করা লাগবে, মানুষের ব্যবহার উপযোগী পণ্য করা লাগবে, তাকে কি শিল্প বলা হয়। এটা হচ্ছে শিল্পের সংজ্ঞা। এরপরে হচ্ছে কি প্রাথমিক শিল্প। প্রথম যে শিল্পটা প্রাথমিক প্রাকৃতিক সম্পদ বা কাঁচামাল সরাসরি প্রক্রিয়াজাত করে অন্য শিল্পের জন্য উপযোগী করে তোলে, তাকে কি প্রাথমিক শিল্প বলে। প্রাকৃতিক সম্পদ বা কাঁচামাল সরাসরি কি করবে, এটা সরাসরি প্রক্রিয়াজাত করবে এবং এটা কি মানুষের উপযোগী
পণ্য করে তুলবে, তাকে কি প্রাথমিক শিল্প বলা হয়। এবার প্রাথমিক শিল্পর পরে আসছে কি প্রজনন শিল্প। অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও শ্রেণীর বংশ বিস্তারকরণে প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলা হয়। দেখেন, অর্থনৈতিক উদ্দেশ্যে, অবশ্যই আমাদের উদ্দেশ্যটা কি থাকা লাগবে, অর্থনৈতিক থাকা লাগবে। অবশ্যই কি আমাদের উদ্দেশ্যটা অর্থনৈতিক থাকা লাগবে। অর্থনৈতিক উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণের প্রক্রিয়াকে কি প্রজনন শিল্প বলে। দেখেন, দুইটা উদাহরণ দেওয়া আছে এই জায়গায়, একটা আছে নার্সারি আর একটা কি হ্যাসারি। আরো একটা বলা যায়, যেমন হচ্ছে আপনার পোল্ট্রির ফার্ম, এগুলো কি প্রজনন শিল্প। এরপরে আছে কি নিষ্কাশন শিল্প। দেখেন, যে শিল্পের মাধ্যমে প্রাকৃতিক পদার্থ সম্পদ আহরণ করা হয় তাকে কি নিষ্কাশন শিল্প বলে। যেমন প্রকৃতি পদার্থ সম্পদ শুধু আহরণ করলে কি সেটা আমাদের নিষ্কাশন শিল্প। এই জায়গায় উদাহরণ দেওয়া আছে কি সমুদ্র থেকে মাছ সংগ্রহ এবং বন থেকে কি কাঠ সংগ্রহ, দুইটাই আমাদের প্রকৃতি পদার্থ, এই দুইটা থেকে কি আমরা সংগ্রহ করতেছি। এরপরে আছে কি কৃষি শিল্প। দেখেন, কৃষিকাজে ব্যবহৃত শিল্পকে কৃষি শিল্প বলা হয়। কৃষিকাজে ব্যবহৃত শিল্পকে কি কৃষি শিল্প বলা হয়। যেমন কি শস্য, ফসল, মানে আমরা কৃষিকাজে যে যে ফসল উৎপাদন করি সেগুলোকে আমাদের কৃষি শিল্পের অন্তর্ভুক্ত। আশা করি আপনারা এই শিল্পের প্রাথমিক, প্রজনন এবং নিষ্কাশন শিল্প এবং কৃষি শিল্প সম্পর্কে ধারণা পাইছেন। এবার আমরা এর পরের টপিকে যাই। এরপরে আমরা এখন শিখলাম কি প্রাথমিক শিল্প। এরপরে আমরা যাব কি মাধ্যমিক শিল্প এবং কি সংযোজন শিল্প। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিল্প। যে শিল্প কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য দ্রব্যে রূপান্তর করে তাকে মাধ্যমিক শিল্প বলে। যে শিল্প কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য দ্রব্যে পরিণত করে তাকে মাধ্যমিক শিল্প বলা হয়। যেমন কি তুলা, তুলা থেকে আমরা কি তৈরি করি, সুতা তৈরি করি। এরপরে হচ্ছে কি লোহা, লোহা থেকে আমরা কি তৈরি করি, বিভিন্ন ফার্নিচার তৈরি করি। এরপরে কাঠ, এগুলো কি আছে আপনার, এগুলো হচ্ছে মাধ্যমিক শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আছে মাধ্যমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি নির্মাণ শিল্প, যে শিল্প রাস্তাঘাট সেতু নির্মাণ করে, যে শিল্প কি নির্মাণ কাজে নিয়োজিত থাকবে সেটা হচ্ছে নির্মাণ শিল্প। যেমন সেতু, রাস্তাঘাট ইত্যাদি। এরপরে হচ্ছে কি সেবা শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে, যে শিল্প মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, তারপরে বিআরটিসি, এই যে যে সেবাগুলো আমরা পেয়ে থাকি এগুলো হচ্ছে কি আমাদের, এগুলো আমাদের কি সেবা শিল্প। এরপর হচ্ছে কি উৎপাদন শিল্প, শ্রম ও যন্ত্রের সাহায্যে, শ্রম এবং শ্রম থাকবে আবার যন্ত্রর সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিস। দেখেন, এই জায়গায় বলা আছে কি অর্ধপ্রস্তুত জিনিস, অর্ধপ্রস্তুত জিনিসকে আমরা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করাকে কি উৎপাদন শিল্প বলা হয়। এখন একটা পণ্য, যেমন দেখেন এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে কি গার্মেন্টস শিল্প। এখন গার্মেন্টস শিল্পতে কি থাকে, অর্ধপ্রস্তুত পণ্য থাকে। যেমন কি কাপড় থাকে, ওই কাপড়টাকে আমরা কি কাটে বিভিন্ন ওই কাপড়টাকে আমরা বিভিন্নভাবে কি বানাই, যেমন হচ্ছে আমরা শার্ট, প্যান্ট, এগুলো কি তৈরি করি। কাপড়টা হচ্ছে কি আমাদের অর্ধপ্রস্তুত পণ্য, কিন্তু এটাকে আমরা পূর্ণ প্রস্তুত করি কখন, যখন একটা শার্ট, একটা প্যান্ট তৈরি করি, ওইটা হচ্ছে তখন কি পূর্ণ প্রস্তুত একটা পণ্য। এই জন্য এর উদাহরণ দেওয়া আছে কি গার্মেন্টস শিল্প। এটা হচ্ছে আপনাদের কি মাধ্যমিক শিল্প বা সংযোজন শিল্প। আচ্ছা, এরপরের টপিকে আমরা যাই। দেখেন, এরপরে হচ্ছে কি বাণিজ্য। এরপরে কি আছে বাণিজ্য। দেখেন, আমরা আমাদের মেন স্লাইডে যাই। এ জায়গায় প্রথমে আমরা শিল্পটা আলোচনা করলাম। এরপরে হচ্ছে কি শিল্পের প্রাথমিক শিল্প এবং মাধ্যমিক শিল্প বা সংযোজন শিল্প, এই দুইটা নিয়ে কি আলোচনা করছি। এখন আমরা যাব কি সে বাণিজ্যে বা ব্যবসায়কে আমরা প্রথমে কয় ভাগে ভাগ করছি, তিন ভাগে, একটা শিল্প, একটা বাণিজ্য আর একটা কি প্রত্যক্ষ সেবা। আমরা শিল্পটা নিয়ে আলোচনা করলাম, এখন যাব কি বাণিজ্যে। দেখেন, বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা ট্রেড বা বিনিময়, একই জিনিস। এরপরে আছে কি বিনিময় সহায়ক কার্যাবলী। এটা হচ্ছে কি বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয় তাইলে, দুই ভাগে। একটা হচ্ছে ট্রেড বা বিনিময় আর আরেকটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ট্রেড বা বিনিময় এটা সম্পর্কে জানবো। দেখেন, প্রথমে হচ্ছে কি বাণিজ্য, যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে আদান প্রদান ঘটে। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা
পণ্য বা সেবা উৎপাদনকারী ও ভোক্তা, এই জায়গায় উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে কি আদান প্রদান করবে। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে আদান প্রদান ঘটে তাকে কি বলা হয়, বাণিজ্য বলা হয়। এখন দেখেন বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। প্রথমটা কি, ট্রেড অথবা বিনিময়। আচ্ছা, প্রথমে আমরা জানি যে ট্রেড আর বিনিময়টা কি, একই জিনিস। দেখেন, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে কি বলা হয়, বিনিময়। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে বিনিময়। কারণ কি, যখন আমি একটা পণ্য দ্রব্য ক্রয় করব, আপনার থেকে যদি আমি পণ্যটা ক্রয় করি, তাহলে আমি আপনাকে কি অর্থ দিচ্ছি, আপনি আমাকে পণ্য দিচ্ছেন, এটাকে একটা বিনিময় মাধ্যম হচ্ছে। এই জন্য বলা আছে কি, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে বিনিময় বা ট্রেড বলা হয়। দেখেন, ট্রেড ব্যক্তিগত বা সত্যগত উপযোগ সৃষ্টি করে। এটা আপনাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ট্রেড ব্যক্তিগত বা সত্যগত উপযোগ সৃষ্টি করে। এটা হচ্ছে কি বাণিজ্যের প্রথমটা কি ছিল, ট্রেড। আচ্ছা, আমরা আবার আমাদের মেন টপিকে যাই। দেখেন, এই জায়গায় আছে কি ট্রেড বা বিনিময়, এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এবার যাব বিনিময়ের সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলী মানে আমরা বিনিময়ের মাধ্যম হিসাবে যে কার্যাবলীগুলো করে থাকি। প্রথমটা কি, ব্যাংক। আচ্ছা, ব্যাংকটা আমাদের এই বিনিময়ের কি কাজে লাগে? ব্যাংক আমাদের কি করে, অর্থগত বাধা দূর করে। ব্যাংক আমাদের কি অর্থগত বাধা দূর করে। তারপরে হচ্ছে কি বীমা। বীমাটা কি, বীমা আমাদের ঝুঁকিগত বাধা দূর করে। এটা আপনারা এই জায়গায় লিখে নিতে পারেন যে ব্যাংক অর্থগত বাধা দূর করে, আর বীমাটা কি ঝুঁকিগত বাধা দূর করে। বীমার ফলে কি আমাদের ঝুঁকিটা হ্রাস পায়। এরপরে আছে পরিবহন। এখন যখন আমরা একটা পণ্যদ্রব্য উৎপাদন করব বা তৈরি করব, তখন সেই পণ্যদ্রব্যটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই পরিবহনটা কাজে লাগে। এখন এই পরিবহনটা আমাদের কি কি উপযোগ, কি বাধা দূর করে? এটা হচ্ছে আমাদের কি সময়গত অথবা স্থানগত, এটা আমাদের কি স্থানগত বাধা দূর করে। এরপরে আছে কি বাজারজাতকরণ। দেখেন, বাজারজাতকরণ সর্বশেষ প্রক্রিয়া। এই বাজারজাতকরণ যখন আমরা পণ্যটা সব কমপ্লিট করার পরে কি করি, এটা আমরা বাজারজাতকরণ করি। এখন যখন পণ্যটা আমরা বাজারজাতকরণ করব, তখন কি বাজারে যে তথ্যটা আমরা নিব, যে বাজারে এই পণ্যটা আদৌ কি চলবে, নাকি এই পণ্যটার চাহিদা আছে, এই যে তথ্যগুলো আমরা নিয়ে থাকি, এটা হচ্ছে বাজারজাতকরণ। তাহলে বাজারজাতকরণ আমাদের কি বাধা দূর করে, তথ্যগত বাধা দূর করে। তথ্যগত বাধা দূর করে। এটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। প্রথমে হচ্ছে ব্যাংক, এরপরে হচ্ছে বীমা, পরিবহন, তারপরে কি বাজারজাতকরণ। আচ্ছা, এবার আসেন আবার আমরা ট্রেড অথবা বিনিময়তে ফিরে যাই। ট্রেড আবার বিনিময়কে কি দুই ভাগে ভাগ করা হয়। দেখেন, একটা অভ্যন্তরীণ, একটা বৈদেশিক। আচ্ছা, অভ্যন্তরীণটা কি, দেশের ভিতরে যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সেটাই কি অভ্যন্তরীণ ব্যবসায়। আর বৈদেশিক ব্যবসায়টা কি, দেশের বাইরে যে ব্যবসায়গুলো গড়ে ওঠে, সেটা কি বৈদেশিক ব্যবসায়। এখন এই অভ্যন্তরীণ ব্যবসায়কে আবার কি দুই ভাগে ভাগ করা হয়, একটা পাইকার আর একটা কি খুচরা। আচ্ছা, পাইকারি ব্যবসায় এবং খুচরা ব্যবসায়, এটা আপনারা নবম এবং দশম শ্রেণীতে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বইতে পড়ে আসছেন। তারপরেও আরেকবার ধারণা নেন যে কি পাইকারি ব্যবসায়টা কি, যে একজন পাইকার কি করে, সে উৎপাদনকারীর নিকট থেকে সরাসরি পণ্যদ্রব্য ক্রয় করে। যে পাইকার সে কি করে, উৎপাদনকারীর থেকে সরাসরি পণ্য ক্রয় করে। আর যে খুচরা ব্যবসায়ী সে কি করে, সে হচ্ছে কি ডাইরেক্ট পাইকার থেকে পণ্যদ্রব্য ক্রয় করে। আর হচ্ছে আমরা সাধারণ ভোক্তা, আমরা কি করি, আমরা হচ্ছে এই খুচরা ব্যবসায়ীর থেকে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি। তাহলে অভ্যন্তরীণ ব্যবসায়ের ভিতরে আছে কি পাইকার এবং খুচরা। এরপর আছে বৈদেশিক। দেখেন, বৈদেশিককে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা আমদানি, একটা রপ্তানি, একটা কি পুনর্রপ্তানি। এইখানে আছে এই যে পুনর্রপ্তানিটা, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এটা আপনাদের বেশিরভাগ অনুধাবনমূলক প্রশ্নে আসে থাকে, যে পুনর্রপ্তানি কাকে বলে, অথবা আপনাদের গ দাগে অথবা ঘ দাগে এই প্রশ্নটা আসে, যে উদ্দীপকে একটা টপিক দেওয়া থাকে, সেটা দিয়ে আপনার বলা থাকতে পারে যে এটা কি, এটা কোন ধরনের শিল্প, কোন শিল্পের অন্তর্গত, সেই জায়গা থেকে আপনাদের বুঝে নিতে হয় কি এটা পুনর্রপ্তানি। আসেন আমরা এই আমদানি, রপ্তানি এবং পুনর্রপ্তানি সম্পর্কে জানি। আমদানিটা কি, আমদানিটা হচ্ছে কি বাইরের দেশ থেকে নিজের দেশে কোনো পণ্য দ্রব্য ক্রয় করে নিয়ে আসাকে কি বলা হয়, আমদানি করা। বাইরের দেশ থেকে কি নিজের দেশে যেটা ক্রয় করবো সেটা কি আমদানি করা। এরপরে আছে কি রপ্তানি। দেখেন, আমরা যখন নিজের দেশ থেকে অন্য দেশে পণ্যদ্রব্য বিক্রয় করি, তখন সেটাকে কি বলা হয়, রপ্তানি।
এরপরে হচ্ছে পুনর্রপ্তানি। এই পুনর্রপ্তানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন পুনর্রপ্তানিটা কি? আমরা এক দেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে এনে অন্য দেশে বিক্রয় করাকে কি পুনর্রপ্তানি বলা হয়। সাপোজ ধরেন পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসছি 100 টন। এই 100 টন পেঁয়াজ নিয়ে এসে কি আমরা এটা আবার ধরেন এটা আমরা মিয়ানমারে আবার বিক্রি করছি। এখানে এসে এটা হচ্ছে পুনর্রপ্তানি হয়েছে, আমরা ওই জায়গা থেকে কিনে নিয়ে আসছি, নিয়ে আসে আমরা আবার অন্য দেশে বিক্রয় করছি, এটা কি পুনর্রপ্তানি। এ হচ্ছে পুনর্রপ্তানি। এটা ছিল আপনাদের ব্যবসায়ের আওতা। দেখেন ব্যবসায়ের আওতাটা শখটা দেখলে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলেই অনেক সহজ একটা টপিক, যেটা আমি তোমাদের এই জায়গায় ভালোভাবে আমি বোঝাতে পারছি হয়তো। এরপরে আছে কি প্রত্যক্ষ সেবা। এরপরে কি আছে প্রত্যক্ষ সেবা, মানে কি ডিরেক্ট সার্ভিস। প্রত্যক্ষ সেবা, দেখেন প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের সামর্থ্য কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। প্রথমে কি থাকবে? মুনাফা অর্জন। আমরা ব্যবসায় করতেছি, ব্যবসায়ের প্রধান মুখ্য উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। সেহেতু মুনাফা অর্জনটা কি আমাদের থাকতেই হবে, কারণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের কোনো সামর্থ্য, কাজ, সুবিধা বা তৃপ্তিকে। এখন আমরা গ্রাহকের কি করব? গ্রাহকের প্রয়োজন অনুযায়ী যে তাকে যে সার্ভিসটা দেবো, সে গ্রাহক সেটা যে তৃপ্তিভাবে নেয়, তাহলে সেটা আমার কি হবে? প্রত্যক্ষ সেবা হবে। এখন প্রত্যক্ষ সেবা দেখেন প্রথমে আছে কি ডাক্তার, উকিল। এখন ডাক্তার উকিলের থেকে কি আমরা প্রত্যক্ষ সেবা নিই, এটা আমরা সরাসরি সেবা নিই। যখন আমরা একটা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারটা আমাদেরকে সেবা দেয়। ডাক্তারকে সেবার জন্য আমাদের কি দেওয়া লাগে? ডাক্তার একটা ভিজিট থাকে। কোনো ডাক্তারের 1,000 500 টাকায় কি এমন ভিজিট থাকে। এই যে 500 টাকা অথবা কি 1,000 টাকা, এটা কি এটা তার অর্থের লেনদেন হচ্ছে না? এটা অর্থের লেনদেনের ফলে কি হচ্ছে? তার মুনাফা অর্জন হচ্ছে। কি সেই ডাক্তারের কি হচ্ছে? মুনাফা অর্জন হচ্ছে। এই জন্য বলা আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের সামর্থ্য কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে কি প্রত্যক্ষ সেবা বলা হয়। এরপরে আছে কি দেখেন প্রত্যক্ষ সেবার 3টা বৈশিষ্ট্য আছে। প্রথমটা কি মজুতযোগ্য নাই। আমরা আমরা এই যে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের থেকে যে সেবাটা আমরা নিয়ে আসি, ওইটা কি আমরা মজুত করে রাখতে পারি? কখনোই রাখতে পারি না। কারণ কি ওই ওই সেবাটাকে আমরা সরাসরি তখন পাচ্ছি, ওই সেবাটা নিয়ে আমরা অন্য কাউকে দিতে পারবো না, এবং ওইটা শুধু আমার জন্যই। এই জন্য এটা কি মজুতযোগ্য নয়। এরপরে অস্পর্শনীয়। দেখেন আমরা যেগুলো পণ্য দ্রব্য এগুলো আমরা স্পর্শ করতে পারি, কিন্তু সেবাটা আমরা কি কখনোই স্পর্শ করতে পারি না। যেমন যখন ডাক্তার আমাদের সেবা দেয়, তখন সেবাটা কেমন দেয়? তিনি আমাদের যে যত ধরনের সমস্যা আছে এইগুলো তিনি শোনার পরে আমাদেরকে এটা প্রেসক্রিপশন করে। এখন ওইটার পরে হচ্ছে কি দেয়? ওইটার জন্য সে একটা কি মজুরি নেয়, এই যে 500 টাকা অথবা কি 1,000 টাকা, তার একটা ইয়ে আছে। এই মুনাফা অর্জনের জন্য সে 500 টাকা অথবা কি 1,000 টাকা একটা চার্জ থাকে তার, এটা সে নেয়। নেওয়ার পর এই জন্য এই জায়গায় বলা আছে কি অস্পর্শনীয়, আমরা এটা কি স্পর্শ করতে পারি না। এরপরে আছে কি মালিকানা হস্তান্তরযোগ্য নয়। দেখেন মালিকানা হস্তান্তরযোগ্য নয় কেমন? যখন আমরা পণ্যদ্রব্য কিনে নিয়ে আসে, দেখা যাচ্ছে আমি একটা ফার্নিচার কিনে নিয়ে আসছি, এটা আমি আরেকজনকে দিয়ে দিছি। এখন এই ফার্নিচারের মালিক আমি না, যাকে দিছি সে। এখন যখন আমি তার থেকে সেবাটা নিয়ে আসবো, আমি তো আর ডাক্তারের যে আমার সেবাটা দিয়েছে আমি তো এটা আরেকজনকে দিতে পারবো না। এই জন্য বলা আছে কি মালিকানা হস্তান্তরযোগ্য নয়। এটা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। দেখেন এরপরে হচ্ছে আমরা যাই ব্যবসায়ের কার্যাবলী। দেখেন একটা ব্যবসায় শুরু করতে গেলে যে কার্যাবলীগুলো আমরা মানে চলি, সেগুলো এই জায়গায় দেওয়া আছে। প্রথমটা কি উৎপাদন। আমরা যখন একটা ব্যবসায় শুরু করব, কোনো একটা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায়টা যদি শুরু করি, সেটা কি আমার উৎপাদন হবে। এখন প্রথমে আমরা কি করব? উৎপাদন। এখন উৎপাদনের পরে কি পণ্যটা কি ক্রয় বিক্রয় হবে। পণ্যটা কি হবে? ক্রয় বিক্রয় হবে। এখন ক্রয় বিক্রয় হওয়ার পরে দেখেন তারপরে কি অর্থ সংস্থান। এই অর্থ সংস্থানের কাজ করে কে? ব্যাংক। অথবা এই অর্থ সংস্থানের কাজ করে কি ব্যাংক অথবা কোনো বেসরকারি ঋণ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এগুলো কি করে? আমাদের অর্থের
এগুলো হচ্ছে আমাদের অর্থের কি যোগান দেয় ব্যবসায়ের জন্য। এরপর হচ্ছে কি পরিবহন, যখন আমাদের পণ্যটা রেডি করা হবে তখন কি এই পণ্যটা যে আমরা যে জায়গায় পণ্যটা রেডি করবো ওই জায়গায় তো আর পণ্যটা বিক্রি করতে পারবো না, এই পণ্যটা আমাদের বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই জায়গায় কি এই পণ্যটা সে জায়গায় পরিবহন করা লাগবে। তারপরে লাগবে কি পরিবহনটা। এখন পরিবহনের পরে লাগবে কি গুদামজাতকরণ। দেখেন গুদামজাতকরণটা কেমন। এখন আমরা একটা পণ্য দ্রব্য যখন, একটা পণ্য দ্রব্য কেউ একটা দুইটা পণ্য কখনো উৎপাদন করে না, কেউ উৎপাদন করে অনেক পণ্য উৎপাদন করে, এই অনেক এই যে পণ্যগুলো উৎপাদন করে এই পণ্যটা কি করা হয় গুদামজাতকরণ করে রাখা হয় বা অথবা এক জায়গায় কি রেখে দেওয়া হয়। এটাও একটা ডেট থাকে যে এই পণ্যটা আজকে জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই পণ্যটা উৎপাদন করা হয়েছে। এই পণ্যটার ডেট এক্সপায়ার হয়ে যাবে হচ্ছে 2026 সালে। এই পণ্যটার ডেট এক্সপায়ার হবে কবে 2026 সালে। তাহলে আমরা যখন 2025 সালে এটা উৎপাদন করতেছি, এটা হচ্ছে 2026 সাল পর্যন্ত রেখে দেওয়ার জন্য যে যে কাজটা করা হয় সেটা কি এই গুদামজাতকরণ। আচ্ছা, এই গুদামজাতকরণ। এরপরে আছে কি বীমাকরণ। দেখেন যখন আমরা পণ্যটা উৎপাদন করবো এই পণ্যটার একটা ঝুঁকি থাকে যে পণ্যটা নষ্ট হয়ে যায় কিনা, পণ্যটা আছে আগুনে বিনষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমাদের কি করা হয় বীমা করা হয়। এই বীমাটা আমাদের কি করে, বীমাটা আমাদের ঝুঁকিগত বাধা কি করে দূর করে। এই যখন আমরা হচ্ছে বীমা, যখন আমাদের পণ্যটা নষ্ট হয়ে যাবে তখন এই বীমা আমাদের বীমাকারী প্রতিষ্ঠান আমাদের কি এই যে যেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তার কিছু কিছু অংশ সে প্রদান করবে, এজন্য কি বীমাকরণ করা হয়। এরপর আছে পণ্য উদ্ভাবন। দেখেন যখন আমরা প্রথমে একটা পণ্য উৎপাদন করব তখন সেই পণ্যটা যদি আছে ভালো চলমান থাকে তাহলে কি আমরা নতুন পণ্যের কি উদ্ভাবন করতে পারি, একটা পণ্য থেকে কি আরেকটা পণ্যের উদ্ভাবন করব। তাই এই জন্যই বলা আছে কি বীমাকরণের পরে আছে কি পণ্য উদ্ভাবন। এবার দেখেন প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রমিতকরণ কাকে বলে, পর্যায়িতকরণ কাকে বলে। প্রমিতকরণ কি পণ্যের দাম নির্ধারণ করাকেই কি প্রমিতকরণ বলা হয়। কি পণ্যের দাম নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলা হয়। এবার এরপরে আছে কি পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ কাকে বলে, পণ্যের দাম, স্বাদ, গুণ এই অনুযায়ী পণ্যকে কি পর্যায়িতভাবে সাজানোকে কি বলা হয় পর্যায়িতকরণ। আচ্ছা, এরপরে আসি কি মূলকীকরণ। দেখেন যখন পণ্যের দাম নির্ধারণ করা হবে, এখন আমরা এখন যে বর্তমানে যে গ্রাহকগুলো আছে এদের চাহিদা কেমন, যে পণ্যটা অনেক সাজসজ্জা হবে, পণ্যটা দেখে যেন আমাদের আকর্ষিত হয়, এই জন্য কি এই মূলকীকরণ করা হয়। পণ্যের আকর্ষণ বৃদ্ধি করার জন্য কি করা হয় মূলকীকরণ করা হয়। এরপর আছে বাজার গবেষণা। যখন আমরা পণ্যটা বাজারে পেশ করব, তখন আমরা বাজারটা গবেষণা করব যে এই বাজারে এই পণ্যটা কেমন চলবে, এই পণ্যটার চাহিদা কেমন, এই জন্য কি বাজার গবেষণা করা হয়। এরপরে দেখেন ঝুঁকি গ্রহণ। এখন আমরা একটা ব্যবসায় করতেছি আর ঝুঁকি থাকবে না এমন তো কোনো কথা নেই, ঝুঁকি আমাদের অবশ্যই কি থাকবেই। এখন যদি আমরা যত বেশি ঝুঁকি গ্রহণ করব তত মুনাফা বেশি পাবো, যত ঝুঁকি কম হবে তত কি মুনাফা কম হবে। এই হচ্ছে আপনাদের ব্যবসায়ের কার্যাবলী। প্রথমটা উৎপাদন, পরেরটা কি ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, পরিবহন, গুদামজাতকরণ, বীমাকরণ, পণ্য উদ্ভাবন, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। এরপর হচ্ছে মোড়কীকরণ, বাজার গবেষণা ও কি ঝুঁকি গ্রহণ। এটা হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। এই জায়গা থেকে আপনাদের এই টপিক থেকে একটা প্রশ্ন আসে এবং এই জায়গা থেকে একটা গ এবং ঘ পাঠে একটা কি প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা আসি কি সামাজিক ব্যবসায়। দেখেন সামাজিক ব্যবসায়, প্রথমে সামাজিক ব্যবসায়ের একটা সংজ্ঞা নিই। দেখেন সমাজের কল্যাণের সাধনের জন্য যে ব্যবসায় গঠন করা হয় তাকে সামাজিক ব্যবসায় বলে। সমাজের কল্যাণ গঠনের জন্য কি, সমাজের কল্যাণ গঠনের জন্য যে ব্যবসায়টা গঠন করা হয় সেটা সামাজিক ব্যবসায়। এই সামাজিক ব্যবসায়ের উদ্ভব করেন কে, দেখেন উদ্ভাবন করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি আমাদের কি প্রধান উপদেষ্টা। তিনি হচ্ছে কি সামাজিক ব্যবসায়ের উদ্ভাবন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস। এমসিকিউটা কি এবার আপনাদের যারা 2025 সালে যারা পরীক্ষার্থী আসেন তাদের জন্য কিন্তু এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাইলে আমরা দেখেন আমরা প্রথম আজকে আমরা কি এই ক্লাসে আমরা কি কি শিখলাম। এই ক্লাসে আমরা শিখলাম হচ্ছে প্রথমে দেখেন
প্রথমে হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের ধারণা সম্পর্কে জানতে পারলাম। এই জায়গায় কিছু এমসিকিউ ছিল, এমসিকিউ সম্পর্কে জানতে পারলাম। এরপরে আছে হচ্ছে ব্যবসায়ের কি বৈশিষ্ট্য অথবা কি আকৃতি, ব্যবসায়ের বৈশিষ্ট্য আকৃতি। এরপরে আছে হচ্ছে ব্যবসায়ের আওতা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক আপনাদের জন্য। এই জায়গা থেকে গ এবং ঘ থেকে সৃজনশীল প্রশ্ন হয়েই থাকে প্রতি বছর, কি এই জায়গায় কি হয়েই থাকে, একটা প্রশ্ন না একটা প্রশ্ন হবে এই জায়গার থেকে। এর থেকে এই জায়গার সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনটা, এই যে পুনর্রপ্তানি, তারপরে হচ্ছে এই যে প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প আর বাণিজ্য। এটা কি এই জায়গার সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে আমরা আসি কি ব্যবসায়ের কার্যাবলী। দেখেন ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থ সংস্থান, পরিবহন, গুদামজাতকরণ, বীমাকরণ, পণ্য উদ্ভাবন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌখিকরণ, বাজার গবেষণা, ঝুঁকি গ্রহণ, এগুলো হচ্ছে কি ব্যবসায়ের কার্যাবলী। এরপর হচ্ছে সামাজিক ব্যবসায়। এই হচ্ছে আপনাদের প্রথম অধ্যায়ের। এই অধ্যায়টা যদি আপনারা ভালোভাবে এই ক্লাসটা করেন, এই ক্লাসটা যদি আপনারা ভালোভাবে করেন, এই অধ্যায়তে আশা করি কোনো সমস্যা থাকবে না। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা। এই অধ্যায় থেকে প্রতি বছরই আপনাদের কি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, একটা অথবা দুইটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে আপনারা পাবেন। যারা 2025 সালের শিক্ষার্থী, যারা হচ্ছে আপনারা এই 25 সালে এক্সাম দেবেন, তাদের এই অধ্যায় থেকে কি দুইটা সৃজনশীল আসবে। সেহেতু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা। এই অধ্যায়তে আপনারা এই অধ্যায়টা ভালোভাবে দেখবেন এবং আশা করি এই অধ্যায়টা আপনাদের কোনো সমস্যা থাকবে না।